কি খুব দরকার? ভালো হয়। হুম, এখন রাখি। বলেই রিমঝিম কলটা কেটে দিল। রেস্টুরেন্টের ভেতরে খুব সুন্দর করে জন্মদিনের উদযাপন করে আদিল এবং ইরা বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। ঈশান এবং জুথি কিছু গিফটের জন্য দিয়েছিল। একটা বড় পার্সেল ইরার হাতে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো জুথি। ইরাও খুব খুশি খুশি মনে গিফটটাকে হাতে তুলে নিল। ইরা হাতের মাঝে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে আদিলের দিকে মুখ ঘুরিয়ে বলল। এটা কিসের রিং? আদিল অল্প কিঞ্চিত হেসেই বলল। Just wait. ইরা মাথা নেড়ে সম্মতি জানালো। আদিল ইরার হাত ধরে সামনের দিকে এগোতেই দুজন বডিগার্ড এসে আদিলকে বলল। স্যার, সবকিছু কমপ্লিট। মুহূর্তে আদিল ইরাকে বলে চোখ বন্ধ করার জন্য। ইরা কিছু মিনিট নার্ভাস ফিল করলেও আদিলের জোড়াচড়িতে চোখ বন্ধ করে ফেলে। আদিল ইরাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঈশান এবং জুথি বেশ কৌতূহল নিয়ে সবকিছুই দেখছে। আদিল ইরাকে বড় একটি গাড়ির সামনে দাঁড় করে চোখ খুলতে বলে। ইরাও সাথে সাথে চোখ খুলে ফেলল। গাড়ির উপরে লাল চাদর দিয়ে ঢাকা থাকায় এরা অনুমান করতে পারছিল না ঠিক কি আছে। তাই ইরা এক টানে চাদর খুলতেই চোখ ধাঁধিয়ে যায়। এত বড় 4 চাকার গাড়ি দেখে ইরা বেশ অবাক এবং কৌতূহল নিয়ে আদিলের সামনের দিকে তাকায়। আদিল অল্প হেসে শুধায়। This is for you, my queen. এরা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এত বড় গাড়ি দিয়ে সে কি করবে। এরা আদিলের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে উঠে বলল। আমার এইসব কিছুই চাই না, আপনি আছেন তো? আদিল ইরার কপালে আলতো চুমু খেয়ে বলল। স্বামী কিছু দিলে নিতে হয়। ইকবাল খান সহ বাড়ির সব দারোয়ানরা মিলে দাঁড়িয়ে আছে। রোশন চেয়ার টেবিলে সবকিছু ভেঙে গড়িয়ে দিচ্ছে। তার রাগের কারণটা সবারই অজানা। রোশন রেগে গেলে শুধু যে ভাঙচুর করে এমনটা নয়, মানুষও খুন করতে দ্বিধাবোধ করে না। ইকবাল খান সহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ভাঙচুরের শব্দে সবার ঘুম ভেঙে যায়। এক এক করে সব বডিগার্ডরাও এসে হাজির হয়। ইকবাল খান সবাইকে ইশারা বলেন চলে যেতে। সাথে সাথে সবাই রুম থেকে বেরিয়ে চলে যায়, সাথে ইকবাল খানের ওয়াইফও। ইকবাল খান এবার ছেলের কাছে গিয়ে খুব শান্ত গলায় বললেন। রিল্যাক্স হও। কোথায় গিয়েছিলে এত রাতে? কি এমন হয়েছে? রোশান রাগে এক ঘুষি মারে থাই গ্লাসে, সাথে সাথে ভেঙে কয়েকশো টুকরো হয়ে গিয়ে পড়ে ফ্লোরে। মুহূর্তেই হাত কেটে ঝরঝর করে রক্ত পড়া শুরু হয়। রোশন ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে উঠল। আদিলের সব ডিটেলস আনার ব্যবস্থা করো ড্যাড, কুইক। আমি কালকেই যেন ওর জীবনটায় আগুন লাগিয়ে দিতে পারি। আমার থেকে কেড়ে নেওয়া জিনিস নিয়ে আদিল শিকদার দিব্যি সুখে থাকবে। আমার এইটা দেখা লাগবে। ইকবাল খান ছেলের কাঁধে হাত রেখেই বলেন। টেনশন ফ্রি থাকো বেটা, আমি সব কিছুর ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। আদিল এবং ইরা বড় গাড়ি বিএমডব্লিউ গাড়ি করে শিকদার মহলে চলে এসেছে। যে গাড়িটা কিছুক্ষণ আগে আদিল ইরাকে গিফট করেছিল। ড্রাইভ করেছে আদিল, পাশেই বসে আছে ইরা ছোট্ট বিড়ালটিকে নিয়ে। এরা অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে আদিলের দিকে। এই তাকানোটা না চাইলেও বলে দিচ্ছে অনেক কিছু। আদিল নিজেও দেখছে ইরাকে বারবার। দুজনের চাওয়াটাও এক, পাওয়াটাও এক। তাহলে দেহের মিলনের কেন এত অপেক্ষা? ভালোবাসা হয় মন থেকে, কিন্তু ভালোবাসার ফিল করার জন্য পারস্পরিক মিলনের খুব প্রয়োজন। রাত 2টা, গভীর রাতে সূচনা। বাইরে ঘুটঘুটে কালো অন্ধকার, কুয়াশায় মোড়ানো চারদিক। বাইরে প্রবল ঠান্ডা স্রোতের বাতাস শিরশির করে প্রভাবিত হচ্ছে। আদিল এক সাইড করে গাড়ি রেখে ইরাকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। শিকদার পরিবারের সবাই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, তাই আদিল এবং ইরা নিজেদের রুমে চলে যায়। দুজন কোন রকম নিজেদের ড্রেস চেঞ্জ করে বিছানায় গায়ে লিয়ে দিয়ে শুয়ে পড়ল। প্রায় রাত 3টার দিকে নতুন ভোরের সূচনা ধরণীতে। শিকদার মহলের প্রতিটি পুরুষ সহ শয়ে শয়ে বডিগার্ড, পুলিশ, প্রেস সবাই ভোটের কেন্দ্রে চলে গেছে, যেখানে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আদিল সহ আশরাফ শিকদার এবং বিপক্ষের দলীয়রা সবাই বসে আছে একসাথে। ভোট দেওয়ার জন্য শয়ে শয়ে লোক উপস্থিত হয়েছে। তাদেরকে যথেষ্ট সুবিধার সাথে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আশেপাশে পুলিশ কমিশনার থেকে শুরু করে ছোট ছোট পদের পুলিশ রয়েছে হাজার হাজার, নিজেদের দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে। হাজার হাজার বডিগার্ড রয়েছে যাদের চোখে সন্দেহজনক কেউ পড়লে সাথে সাথে তুলে নিয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন সবারই কাম্য। আদিলকে অনেকটাই টেনশন করতে দেখে আশরাফ শিকদার মুখ টিপে টিপে হেসেই বললেন, এমপি হওয়া এত সোজা না, অনেক কাঠখড় পেরিয়ে হতে হয়। সবাই তোমার সাকসেস দেখবে, তোমার পরিশ্রম নয়। আদিল কপাল কুঁচকে বলল। সান্ত্বনা দিলা নাকি ইনসাল্ট করলা ড্যাড? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, আপাতত দুইটাই দিলাম, কখন কোনটা লাগে বলা যায় না তো। আদিল দাঁতে দাঁত পিষে কিরমির করেই বলল, ধন্যবাদ দিলাম, মন থেকে নয়, বিরক্তি নিয়ে দিলাম। রেখে দাও, তোমারও কাছে লাগবে ড্যাড। রাত 10টা 15 বিজয়ের ঘোষণা করা হয়েছে। আদিল শিকদার বিপুল পরিমাণ ভোট পেয়ে এমপি স্থানটা জয়লাভ করে পেয়ে নিয়েছে। এতক্ষণে শিকদার মহলে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। সুস্থ নির্বাচন সবারই কাম্য, তেমনই হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়া একদম পরিপূর্ণ নির্বাচন। আশরাফ শিকদার এবং আদিল শিকদার বিকেলে বাসায় চলে এসেছিল। নির্বাচন কেন্দ্রে ঈশান এবং আদিত ছিল। তাছাড়া সব বডিগার্ডরা মিলে কড়া নজর বুলিয়েছিল সারাদিন। আদিল শিকদারের ভোটের ফলাফল ঘোষণা করার পর থেকেই যেন গোটা শহর গ্রাম জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আদিল শিকদারের জয়ের সবাইকে আনন্দিত করে তুলেছে প্রতিনিয়ত। নির্বাচনের ঘোষণা পাওয়ার পরপরই আদিল সহ বাড়ির প্রতিটি মানুষের ফোনে কল করে শুভেচ্ছা জানাচ্ছে। কারোরই আনন্দের শেষ নেই। আশরাফ শিকদার আদিলের মাথায় হাত রেখেই বললেন, কংগ্রেস মাই সান। আদিল আশরাফ শিকদারকে শক্ত করে জড়িয়ে ধরলো, হয়তো অনেকদিন পর জড়িয়ে ধরলো বাবাকে। উজ্জ্বল এক হাসি মেখেই বলল, ধন্যবাদ ড্যাড, তুমি ছাড়া কোনো কিছু এত সুন্দরভাবে হতো না। বাড়ির প্রতিটি লোক দাঁড়িয়ে আছে একে অপরের দিকে চোখ বোলাচ্ছে। আদি শিকদার এতক্ষণে প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছেন শিকদার মহল। কারোরই আনন্দের শেষ নেই। বাইরে প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি দেখে আদিল, আশরাফ শিকদার, আদি শিকদার সবাই বেরিয়ে এলেন। সবার মুখেই জয়ের ধ্বনি। আদিব ঈশান এতক্ষণে শিকদার মহলে চলে এসেছে। আদিলকে একরাশ অভিনন্দন জানিয়ে হাতের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালো ঈশান। আদিব বাইরে বেশ কতগুলো বক্স নিয়ে এসেছে, সেইগুলো দিয়ে আপাতত তারা সারা রাত হৈ হৈ করে গান বাজাবে আর নাচবে। সেই সাথে সবাই মিলে বিরিয়ানি পিকনিক তো করবে, সাথে আদিলকেও যেতে হবে, তারা কোনো ভাবেই ছাড়বে না। কিন্তু আদিল ঘোর আপত্তি জানিয়ে বলে, আজকে নয় অন্য আরেকদিন। কিন্তু কে শোনে কার কথা? আদিলকে তার সাথে করে নিয়ে যাবে, সেই সাথে আশরাফ শিকদারকেও। এখন জনগণের মন রাখতে তো যেতেই হবে। আদিল গায়ের পরিহিত সাদা পাঞ্জাবি সেই সকাল থেকে পরে আছে। সারাদিন বেশ অনেকটাই টেনশনে কেটেছে আদিলের। তাই সবাই থেকে 5 মিনিট সময় নিয়ে নিজের রুমে চলে যায় আদিল। এরা সবার সাথে ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছিল। তাদের সাথে আয়রাও আছে। আজকাল আয়রা বেশ ভালোই মেশে ইরার সাথে। আদিল দ্রুত ওপরে নিজের রুমের দিকে চলে যায়। আদিল ভেবেছিল ইরা হয়তো তাকে দেখলে তার পেছন পেছন রুমে চলে আসবে, কিন্তু না, ইরা সেই সবার সাথে আড্ডা দিতেই ব্যস্ত। আদিল সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে উঠতে বিষয়টা খেয়াল করলো। এবার যেন সত্যি ধৈর্যের বাঁধ আর ভেঙে যাচ্ছে। তাই আদিল রাগে হকচকিয়ে উঠলো। দাঁতে দাঁত পিষে ডাকলো ইরাকে। 5 সেকেন্ডের ভেতরে রুমে আসো, কুইক। সবার মাঝে হঠাৎ আদিলের গম্ভীর ডাক শুনে বেশ বিরক্ত হয় ইরা। রাগে ফুসফুস করে ওঠে, কেন তাকে এতগুলো মানুষের সামনে ডাকতে হবে? সে তো একটু বেশি আড্ডা দিচ্ছিল সবার সাথে। এইটাও কি ওই মানুষটার সহ্য হয় না? ইরা না গিয়ে বসে বসে ভাবতে লাগলো যাবে কিনা। তাই দেখে কলি ফিস ফিস আওয়াজ তুলেই বলল, ভাবি অলরেডি 4 সেকেন্ড হয়ে গেছে, আর 1 সেকেন্ড লেট হলে ভাইয়া কিন্তু এসে তোমাকে সবার সামনে কোলে তুলে নিয়ে যাবে। কলির কথা শুনে ইরা শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাঁটা শুরু করলো নিজের রুমের দিকে। পায়ে হাঁটতে হাঁটতে মনে পড়লো তাকে বলা আদিলের কিছু কথা। সেদিন তো বলেছিল নির্বাচনে জয়ী হলে সেদিন রাতে। মনে পড়তেই ইরা বারবার আস্তাগফিরুল্লাহ বলে নিল। ইরা রুমের ভেতরে প্রবেশ করে কাউকে দেখতে পেল না, তবে আদিলের পরিহিত পাঞ্জাবিটা বিছানার ওপর
তা দেখে ইরা ভেবে নিল হয়তো শাওয়ারে গেছে। পাঞ্জাবিটাকে হাতে তুলে নিল, পরিষ্কার করা ধুয়ে দিবে, তবে আজ নয় কাল। বাইরে অনেকটাই ঠান্ডা, তাই ইরা গায়ে হালকা রঙের একটা পাতলা চাদর জড়িয়ে নিল। আদিল বেশ সময় নিয়ে শাওয়ার শেষ করে বেরিয়ে এলো। এর মাঝে ইরা কাবার থেকে আদিলের জন্য বরাদ্দকৃত সাদা আরেকটা পাঞ্জাবি বের করে বিছানার উপর রেখে দিল। আদিল ভেজা চুল মুছে এদিক সেদিক তাকাতাকি করতেই দেখলো ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাইরে শয়ে শয়ে মানুষ কথা বলছে, বক্সে গান বাজাচ্ছে। ইরার কাছে এই বিষয়টা ভালো লাগলো। আদিলের মুখে গম্ভীর জেদ ছিটে ফোটাও রেশ নেই মাত্র। হাসি খুশি আনন্দিত লাগছে আদিলকে। আদিল ইরাকে কাছে ডেকেই বলল, আজকে রাতের জন্য নাটক সিনেমা বাদ দিয়ে প্রস্তুতি নেন, শুধুমাত্র আমার হওয়ার জন্য, একান্ত আমার ব্যক্তিগত প্রেয়সী হওয়ার জন্য। ইরা শুকনো ঢোক গেলে ভয়ে ভয়ে বলল। মানে? আদিল ইরার বাহু কাছে টেনে শক্ত গলায় বলল, আর কত নাটক করবা বউ? আর তো নাটক করব না। তাহলে কি করবে? ভালোবাসবো আপনাকে। শুধুই ভালোবাসবে? হুম। আর নয় ছয় করবে না? আদিলের এমন হুট করে ৯-৬ বলার কথা শুনে ইরা লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তেই। ফর্সা মুখখানা লুকিয়ে ফেলল আদিলের শক্ত পুরুষালী উন্মুক্ত বুকে। আদিল ইরার এমন কাণ্ডে ফিক করে হেসে দিয়ে কপাল তুলে একটা চুমু খেয়ে বলল, কাবাডে আপনার জন্য শাড়ি রাখা আছে, অবশ্যই পরবেন ম্যাম। এর মাঝে ইরার ছোট্ট বিড়াল ছানা এসে ইরার গা ঘেঁষাঘেঁষি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে তারও একটু আদরের প্রয়োজন। অনেকটাই জেলাস ফিল করে এসেছে তার মালিকের কাছে। তাই ইরা ২ হাত বাড়িয়ে কোলে তুলে নেয় ছোট্ট বিড়াল ছানাটিকে। অলরেডি ১০-১৫ মিনিট ওভার হয়ে গিয়েছে। তাই দেখে ঈশান আদিলের নাম্বারে কল করে। ফোনটা বিছানার ওপর রাখা ছিল, তাই আদিল ইরাকে বলল ফোনটা এনে দিতে তাকে। ইরাও সঙ্গে সঙ্গে বিছানায় থাকা ফোনটা হাত দিতেই গম্ভীর মুখে আদিলের দিকে তাকিয়ে বলল, এটা কি করেছেন আপনি? আদিল মানেটা বুঝতে পারে না, তাই এগিয়ে যায় ইরার দিকে। ইরা ফোনটা আদিলের দিকে ঘুরিয়ে বলল, বদমাইশ শালা। অসভ্য লোক, আপনার সম্বন্ধী হয়। আপনার আমার ভাইয়ের নাম কি কি কেমন নামে সেভ করে রেখেছেন আপনি? হ্যাঁ, এবার যেন আদিলের কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে। আদিল ইরার থেকে ফোনটা নিয়ে রিসিভ করেই বলল, আসি, অপেক্ষা কর। বলেই আদিল মুখের ওপর ফোনটা কেটে দিল। পিকনিক আওয়াজে ফোনটা কেটে যাওয়ায় ঈশান কপাল কুঁচকে আদিবের দিকে তাকালো। আদিবও সবটা বুঝে না বোঝার নাটক করে ঈশানকে এড়িয়ে চলে গেল সামনের দিকে। তাই দেখে ঈশান দাঁতে দাঁত খিঁচেই বলল, শালারা দুই এক। আদিল প্রপার ভাবে রেডি হয়ে নিয়েছে, সাদা পাঞ্জাবি, হাতে ঘড়ি, বুকে সানগ্লাস ঝুলিয়ে বড় আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোকে হাত ব্রাশ করতে করতে ইরাকে বলল। কেমন লাগছে আমাকে দেখতে? পুরো ক্যাপসিকামের মতন। ইরা মুখ বাঁকিয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে নিয়ে বেশ কিছুটা দূরে সরে গিয়ে বলল, না, একদম পাকা টমেটোর মতো লাগছে আপনাকে। বলেই ইরা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আদিল ইরার দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজ তুলেই শুধালো, যেমন প্রশ্ন তার তেমন উত্তর। এমপির বউ বলে কথা। আই লাইক ইউ বেবি। আয়রা আজকাল আর বেশি ভাবে না আদিলকে নিয়ে। যেখানে ভালোবাসাটাই নেই সেখানে ভাবনাটাও কাল্পনিক মাত্র। জীবনে সব কিছু পেতে হবে এমনটা নয়। ভালোবাসার মানুষ যাকে নিয়ে ভালো থাকতে চাই তাকে নিয়েই ভালো থাকুক। আমি না হয় তার ভালোতেই ভালো থাকবো। খুবই সীমিত ভালোবাসা ছিল আমার। আপনার ভালোবাসা কেড়ে নেওয়ার মতন যোগ্যতা আমার বরাবরই ছিল না। আমি নির্লিপ্ত এক অভিমানী মেয়ে, যার চোখের ভাষা কেউ কখনো পড়েনি, মনের ভিতরে থাকা আবেগ কেউ কখনো দেখেনি। আশরাফ শিকদার এবং আদিল শিকদার একরকম পাঞ্জাবি পরে বেরিয়ে গেলেন বাসা থেকে। আদিলের মতন আশরাফ শিকদারকেও বেশ ফুরফুরে লাগছে। আশরাফ শিকদার জীবনে অনেকবার জয়ের মালা পরলেও আদিল এবার পড়েছে প্রথম জয়ের মালা। ছেলের খুশিতে প্রতিটি বাবারাই খুশি হয়, আশরাফ শিকদারও তার ব্যতিক্রম নয়। বাইরে থাকা বড় 4 চাকার গাড়ি বিএমডব্লিউতে উঠে বসলেন আশরাফ শিকদার এবং আদিল ঈশান আদিল, যারা এতদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজনেসম্যান আদিল শিকদার থেকে এমপি আদিল শিকদারের পাশে ছিল। এমপি বানিয়েছে আদিল, সবাইকে স্পেশাল ট্রিট তো দিবেই, সেই সাথে যথেষ্ট ভালো চাকরির সুযোগ সুবিধা করে দিবে তার নিজের কোম্পানিতেই।
শুধু যে দলের ছাও পাওরা আছে এমন নয়, যত বডিগার্ড ছিল, পুলিশ প্রশাসন, কমিশনার সবাইকে নিয়ে একসাথে যাচ্ছে। ছাত্রলীগের সবাই বড় বড় পিক আপ ট্রাকে বক্সে জয়ের গান বাজিয়ে নাচতে নাচতে আসছে পেছন পেছন। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বললেন, আমি যেহেতু তোমার দলে ছিলাম মিস্টার আদিল শিকদার, সেই সুবাদে তোমারও উচিত আমাকে স্পেশাল ট্রিট দেওয়ার। আমি কিন্তু ছোটখাটো উপহার নেব না। আদিল আশরাফ শিকদারের পেঁচানো কথাটা ঠিক বুঝতে পেরে গেল। আদিলও কি কম যায় নাকি? তাই আদিল বলল, ছোট লোকের মতন আবদার করা বন্ধ করো তো ড্যাড। তুমি একজন এমপি, তুমিও নতুন করে ভুলে যেও না। আশরাফ শিকদার একটু অপমানিত বোধ করলেও শেষে যে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলা হয়েছে সেই খুশিতে সব অপমানে বোধ পানি হয়ে গেছে। আশরাফ শিকদার গর্বের সঙ্গেই বললেন, ধন্যবাদ মাই সান, আমাকে সম্মান দেওয়ার জন্য। আশরাফ শিকদারের কথা শুনে সবাই হি হি করে হেসে ফেলল। তাই দেখে আশরাফ শিকদার কপাল কুঁচকে সবার দিকে বড় বড় চোখ ঘুরিয়েই বললেন, সমস্যা কি তোমাদের? বাদরের মতো হি হি করছো কেন? সবার খুশি খুশি মুখটা যেন মুহূর্তেই বাংলা 5-এর মতন হয়ে গেছে। অপমানে সবাই একে অপরের দিকে তাকাতাকি করলো। তাই দেখে আশরাফ শিকদার শব্দ করে হেসে বললেন, অপমানিত হওয়ার কিছু নেই, সত্যি কথা বললে গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আদিল গলা খাকারি দিয়ে বলল। আদিলের কথায় সবাই জোকস শোনার মতন মজা নিয়ে বলল, একজন স্বরাষ্ট্রমন্ত্রী তো আরেকজন এমপি। আদিব একটু ভাব নিয়েই বলল, তাহলে সামনের বার আমি না হয় প্রধানমন্ত্রী হয়ে যাব। ঈশানকে আদিব বলল। ভাই, প্রথম ভোটটা কিন্তু আপনিই দিবেন। ঈশান একটু মিনমিনিয়েই বলল, তোমার ড্যাড এবং ভাইকে না বলে আমাকে কেন বললা প্রথম ভোট দেওয়ার জন্য? আরে ভাই, আপনি বুঝবেন না, এরা তো এখন এমপি আর মন্ত্রী হয়ে গেছে। এরা কে চাইবে এদের থেকে আমি আরো বড় হই? তাই প্রথম ভোটটা আপনি আমাকে দিবেন। আশরাফ শিকদার কপাল কুঁচকে ফেলল। ডাক্তারি বাদ দিয়ে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করো না মাই বয়, তোমার মম কিন্তু একটু মেনে নেবে না। আদিব গা ঝাড়া দিয়ে বলে উঠল, ড্যাড, এক ঘোরেলি কাজ প্রতিদিন করতে হয় ডক্টরদের। রাজনীতিতে অনেক কিছু শেখা যায়। আমার কিছুদিন বেশ অনেকটাই এক্সপিরিয়েন্স হয়েছে। আশরাফ শিকদার ছেলেকে মানানোর জন্য বলে উঠলেন, রাজনীতিতে যেহেতু আমি আর তোমার ভাইয়া আছি, সেই ক্ষেত্রে তুমিও আমাদের সাথে থাকতে পারো। তবে পেশা হিসেবে রাজনীতিতে থাকার প্রয়োজন নেই তোমার। ডক্টর হিসেবেই তুমি ঠিক আছো। তুমি হয়তো কিছুদিন চলাফেরা করে ভেবে নিয়েছো রাজনীতি খুব সফট একটি বিষয়, কিন্তু এমনটা নয়। রাজনীতিতে কোনো শান্তি নেই, শুধু টেনশন আর টেনশন। রাজনীতিতে যতগুলা খারাপ কাজ করতে হয় তুমি তার 1% করতে পারবা না। তুমি একদম সফট হার্ট এর মতো মাই বয়। তাই তোমার কথা চিন্তা করেই আমি বলছি, তুমি ডক্টরি হিসেবেই বেস্ট। তোমার জন্য আমি চেম্বার থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করে রেখেছি, শুধু তোমার জয়েন্ট করার পালা। আদিব কি বলবে জানে না, তবে কারোর বিরুদ্ধে গিয়ে সে নিশ্চয়ই রাজনীতিতে জড়াবে না। তাই আদিব কোনো উত্তর না করে গাড়ির ব্যাক সাইডে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। বড় কম্পিউটার জুড়ে আদিল সম্পর্কে হাজার ডিটেলস দেখছে বাপ ছেলে। ইকবাল খান সব ধরনের তথ্য জোগাড় করে ফেলেছেন 24 ঘন্টার ভিতরে। বড় স্ক্রিনে দেখে রোশন মিচমিচি হেসে উঠল। হাতে থাকা ছোট্ট প্রিন্ট ড্রাইভটি ইকবাল খানের হাতে দিয়েই বলল, ধন্যবাদ ড্যাড। ইকবাল খান খুব স্বাভাবিক গলায় বললেন, আমাকে দিচ্ছ কেন বেটা? তোমার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে। রোশন খুশিতে একগাল হেসে নিল এবং ইকবাল খানের উদ্দেশ্যেই বলল, এই গল্পের আমি ভিলেন হতে চাই না ড্যাড। আমি ছন্ন ছাড়া ঈশান রোশন হয়ে থাকতে চাই না। আমার সব শেষ, শুধু পূর্ণতা চাই। ইকবাল খান ছেলের মাথায় হাত রেখেই বলেন, ছোট্ট জীবনে সবকিছু পেতে নেই বেটা, যদি ভাগ্যে নেই তা কি আর জোর করে পাওয়া যায়? রোশন দীর্ঘশ্বাস টেনেই বলল, তাহলে কি এই জন্মের জন্য আমি ইরাবতীকে হারিয়ে ফেললাম? হয়তো তাই। দুঃখ করো না, পরের জন্মে ঠিক পেয়ে যাবে। রোশন অল্প হেসেই বলল, এই জন্মে যেহেতু পাওয়া হলো না, তাহলে নিশ্চিত পরের জন্মে পাওয়া হবে না।
পরের জন্ম বলে কিছু হয় না ড্যাড। বাপ ছেলের কথার মাঝে একদল বডিগার্ড এসে হাজির হলো। বডিগার্ডদের মাঝে একজন বলে উঠল, স্যার, সিকদার মহলের সব পুরুষই বেরিয়ে গেছে। আপনি মোক্ষম সুযোগ আপনি চাইলেন। রোশন স্থির দাঁড়িয়ে কথাগুলো শুনে সবাইকে বেরিয়ে যেতে বলল। রুম থেকে সাথে সাথে সবাই বেরিয়ে যায়। রোশন পেন ড্রাইভ সহ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাত হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।